তৃতীয় দফায় ভাষান্তর যাচ্ছেন আরও ৩,০০০ রোহিঙ্গা। নৌবাহিনীর ৪টি জাহাজে আজ নেওয়া হচ্ছে ১৭০০ জনকে। স্বেচ্ছায় ভাষান্তরমুখী হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি। দুদকের তৎপরতায় লোপাট হওয়া ২০,০০০ কোটি টাকা ফেরত পেয়েছে ব্যাংকগুলো। ঋণ জালিয়াতি ও অনিয়ম ঠেকাতে আরও তৎপর হওয়ার পরামর্শ। এবং বাইডেন সরকারের এক সপ্তাহের মধ্যে ফের অভ্যন্তরীণ সহিংসতার আশঙ্কায় যুক্তরাষ্ট্র জুড়ে সতর্কতা জারি। সরকার বিরোধী চরমপন্থীদের রুখতে হোয়াইট হাউসের নির্দেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মাহমুদা মনি। তৃতীয় দফার প্রথম যাত্রায় প্রায় ১৭৭৮ রোহিঙ্গাকে নিয়ে ভাষান্তরের উদ্দেশ্যে যাত্রা করেছে নৌবাহিনীর ৪টি জাহাজ। সকাল ৯টার দিকে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা BAF শাহীন কলেজের ট্রানজিট ক্যাম্প থেকে তাদের নিয়ে যাত্রা করে নৌবাহিনীর ৪টি জাহাজ। গত রাতে ৩০টি বাসে করে প্রথম যাত্রায় ১৭০০-র বেশি রোহিঙ্গাকে কক্সবাজারের কুতুপালং থেকে আনা হয় চট্টগ্রামের ট্রানজিট ক্যাম্পে। সকালে সেখান থেকে ভাষান্তরের উদ্দেশ্যে যাত্রা করে বহনকারী জাহাজ। একইভাবে আগামীকাল দ্বিতীয় যাত্রায় বাকি রোহিঙ্গাদের নেওয়া হবে ভাষান্তরে। সব মিলিয়ে তৃতীয় দফায় ভাষান্তরে যাচ্ছেন ৩,০০০ রোহিঙ্গা। এভাবে মোট ১ লাখ রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাষান্তরে স্থানান্তর করা হবে, যেখানে অত্যাধুনিক সব সুযোগ সুবিধায় নির্মাণ করা হয়েছে ১২০টি ক্লাস্টার গ্রাম, রয়েছে জীবিকা নির্বাহেরও ব্যবস্থা। তাদেরকে একটা উন্নত জীবন সাময়িকভাবে দেওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত না তারা রিপাট্রিয়েশন হচ্ছে, বাংলাদেশ সরকার যে ব্যবস্থা করেছে এটা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এটা আমরা বাঙালি জাতি হিসেবে গর্ব করতে পারি যে মানবতার জন্য আমরা পাশে এসে দাঁড়িয়েছি। নৌবাহিনী জাহাজে করে আরেক দফায় নোয়াখালীর ভাষান্তরে নেওয়া হচ্ছে রোহিঙ্গাদের। সেই খবর জানাতে নৌবাহিনী জাহাজে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ মনে। ১৭৭৮ জন রোহিঙ্গাকে নিয়ে একে একে নৌবাহিনীর ৪টি জাহাজ যাত্রা করেছে ভাষান্তরের উদ্দেশ্যে। আজকে ১৭৭৮ জন হলো, এই তৃতীয় দফায় অন্তত ৩,৫০০ রোহিঙ্গা ভাষান্তর যাবে বলে আমরা জানতে পেরেছি সরকারের বিভিন্ন সূত্রে। আজকে তৃতীয় দফার প্রথম পর্যায়ে ১৭৭৮ জন রোহিঙ্গা এখন ভাষান্তরমুখী হয়েছেন এবং আগামীকাল বাকি যা রোহিঙ্গাদেরকে কিন্তু এই ভাষান্তরে নিয়ে যাওয়া হবে। আপনারা জানেন এই ভাষান্তরে আপনার যেটা আজকে কথা বলেছিলাম নৌবাহিনীর চট্টগ্রামের এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোজাম্মেল হকের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন গতকালকে কক্সবাজারে রোহিঙ্গাদেরকে আসার পরে কিন্তু তাদেরকে রাতের খাবার দেওয়া হয়েছে এবং সকালে নৌবাহিনীর পক্ষ থেকে তাদেরকে নাস্তার ব্যবস্থা করা হয়েছে। এরপর সবার স্বাস্থ্য পরীক্ষা করে জাহাজে তুলে নেওয়া হয়েছে এবং জাহাজে নেওয়ার পর এখন তাদের কিন্তু জাহাজেও খাবারের ব্যবস্থা করেছে নৌবাহিনীর পক্ষ থেকে। এমনকি তারা যখন ভাষান্তরে গিয়ে পৌঁছবে ৩ ঘন্টা পর, সেখানে তাদেরকে প্রস্তুতকৃত খাবার দেওয়া হবে নৌবাহিনীর তত্ত্বাবধানে। এরপর তাদেরকে তাদের নিজ নিজ ক্লাস্টারে পৌঁছে দেওয়া হবে। আমরা দেখেছি রিয়ার অ্যাডমিরাল মোজাম্মেল হক নিজে কিন্তু আজকে তিনি এই ঘাটে এসে এই রোহিঙ্গাদের তত্ত্বাবধানটা করে গেছেন, অর্থাৎ নৌবাহিনী যাতে এইসব রোহিঙ্গা ১৭৭৮ জন রোহিঙ্গা, যেহেতু এখানে শিশু এবং নারীর সংখ্যা বেশি, তাই তাদের তত্ত্বাবধানের গুরুত্ব সহকারে নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এবং রিয়ার অ্যাডমিরাল মোজাম্মেল হক তিনি নিজে থেকে তিনি উপস্থিত থেকে পুরো বিষয়টি তত্ত্বাবধান করেছেন এবং তিনি বলেছেন যেটি যে আসলে যে ভাষান্তরটা অনেকটা সিঙ্গাপুরের মতোই গড়ে তোলা হয়েছে এবং যেখানে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হচ্ছে এবং এইসব রোহিঙ্গা সব প্রণোদিত হয়ে তারা ভাষান্তরমুখী হয়েছেন। আপনি জানেন প্রথম দফায় ১৬৪২ জন, দ্বিতীয় দফায় ১৮০৮ এবং তৃতীয় দফায় প্রায় ৩,৫০০, যার মধ্যে প্রথম পর্যায়ে ১৭৭৮ জন যাচ্ছে এবং আগামীকাল বাকি জাহাজে করে তারা ভাষান্তরে যাবে। ভাষান্তরে যে প্রকল্প পরিচালক কমোডোর আবদুল্লাহ আল মামুন তিনি আমাদেরকে জানিয়েছেন রোহিঙ্গাদের উন্নত জীবনের জন্য যা যা প্রয়োজন সবকিছু কিন্তু ভাষান্তরে নিশ্চিত করা হচ্ছে। বিশেষ করে তাদের থাকার উন্নত ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা যেমন প্রস্তুত করা হয়েছে, ঠিক তেমনি সেখানে কিন্তু মসজিদ করে তোলা হয়েছে, অত্যাধুনিক বাজার ব্যবস্থা করে তোলা হয়েছে। তো আমরা এসব রোহিঙ্গাদের সাথে কথা বলছিলাম, সেসব রোহিঙ্গারা বলছে এখন যারা যাচ্ছে তারা ক্যাম্পে তারা ভালো ছিল না, তাদের দুঃসময় জীবন কাটছিল রোহিঙ্গা এই যে ট্যাক্টাফের উকিয়া বা যে ক্যাম্পগুলিতে, এবং সেখানে তাদেরকে প্রতিনিয়ত ঝগড়ার মধ্যে থাকতে হতো। এখন তারা একটা উন্নত জীবনের আশায় তারা আসলে ভাষান্তরমুখী, তারা সেখানে একটু উন্নত জীবন চান। ঠিক বাংলাদেশ সরকারের কর্মকর্তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তাদের যে উন্নত জীবন যাতে ব্যবস্থা নেওয়ার সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে তাদের যেখানে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে সেখানে
স্কুল গড়ে তোলা হয়েছে, মসজিদ গড়ে তোলা হয়েছে, চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। তো বলা চলে আসলে যে 1 লাখ রোহিঙ্গা যে বাসাঞ্চল যে নেওয়ার প্রক্রিয়া সেটা ত্বরান্বিত হয়েছে। প্রথম দফায় 1642 জন, দ্বিতীয় দফা 1808 জন, আজ তৃতীয় দফা যাবে 3500, যার মাঝে আজকে 1778 জন রোহিঙ্গা যাত্রা করেছে নৌবাহিনীর 4টি জাহাজে করে। এবং নৌবাহিনীর এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোজাম্মেল হক তিনি নিজে থেকে তত্ত্বাবধানকারী সব রোহিঙ্গাকে জাহাজে তুলে দিয়েছেন। তা এখন পর্যন্ত আমার কাছে ছিল মনে যে কক্সবাজারের উখিয়া থেকে আসা 1778 জন রোহিঙ্গা 4টি জাহাজে করে ভাষাঞ্চল যাত্রা শুরু করেছে, তার সর্বশেষ। নোয়াখালী ভাষাঞ্চলে রোহিঙ্গাদের স্থানান্তর নিয়ে নৌবাহিনীর জাহাজ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন রিপোর্টার কমল দে। এদিকে ক্যাম্পে ঘিঞ্জি পরিবেশ ছেড়ে স্বেচ্ছায় রোহিঙ্গারা ভাষান্তরমুখী হওয়ায় স্থানীয়দের মধ্যে ফিরছে স্বস্তি। তবে রোহিঙ্গা সংকট নিরসনে তাদের স্বদেশ মিয়ানমারের প্রত্যাবাসনে স্থায়ী সমাধান বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি আশ্রয় শিবিরে বসবাস করছে মিয়ানমারের 11 লাখের বেশি রোহিঙ্গা। তাদের আশ্রয় দিতে গিয়ে উজাড় হয়েছে বন, পাহাড় ও কৃষি জমি। এখনও স্বদেশ প্রত্যাবাসন না হওয়ায় 3 বছরের বেশি সময় ধরে এসব রোহিঙ্গার বসবাসে সীমাহীন দুর্ভোগে কক্সবাজারের স্থানীয়রা। অনেকেই হারিয়েছে ঘরবাড়ি, কৃষিজমি ও আয়ের উৎস। রোহিঙ্গা যারা হারানো আমরা বাড়িঘর ভিতরে এখন আগে দখল করে রাখছি, এখন থাকতে পারছি না। রোহিঙ্গারা দিন দিন তারা বেপরোয়া হয়ে বিভিন্ন গ্রামে গঞ্জে ঢুকে পড়তেছে। এই যে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে তারা জড়িয়ে পড়তেছে। বাংলাদেশের নাগরিকতা হয় সবচেয়ে কষ্টে আছে আমরা। তবে উখিয়া ও টেকনাফে স্থানীয়দের উপর চাপ কমাতে কিছু সংখ্যক রোহিঙ্গাকে ভাষাঞ্চলে পাঠানোর উদ্যোগ নেয় সরকার। তারই ধারাবাহিকতায় এখন স্বেচ্ছায় ভাষাঞ্চলমুখী হচ্ছে রোহিঙ্গারা। তারা যাওয়ার পর যেগুলো খালি হচ্ছে এই সমস্ত জায়গায় নতুন করে বনায়ন, সবুজায়ন করতে পারলে আমাদের নষ্ট হয়ে যাওয়া পরিবেশ আবার ফিরে আসবে। আর প্রত্যাবাসন পরিষদের নেতারা বলছেন রোহিঙ্গাদের স্বদেশ মিয়ানমারে প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান। তাদের দেশে গিয়ে তারা স্বাধীনভাবে বসবাস করতে পারবে। যেভাবে আমরা ভাষাঞ্চলে দিয়েছি সে আস্থা অর্জন করা ব্যতীত প্রত্যাবাসন সুন্দর প্রক্রিয়া সম্পন্ন হবে না এবং এই উদ্যোগ নিতে হবে মিয়ানমারকে। উখিয়া ও টেকনাফ আশ্রয় শিবিরগুলো থেকে 1 লাখ রোহিঙ্গাকে ভাষাঞ্চলে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে 2 দফায় ভাষাঞ্চলে গেছে 3447 জন রোহিঙ্গা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঘন কুয়াশার কারণে আজও কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে। মধ্যরাত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকার পর সকালে 8:45টায় আবারও চালু হয়। ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত 2টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকে। ইন্দোনেশিয়ার গারুদা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পারায় দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানা গেছে। সৌদি এয়ারের একটি ফ্লাইটও গতরাত 1টার পরিবর্তে আজ দুপুর 1টায়, বাংলাদেশ বিমানের রিয়াদগামী ফ্লাইট ভোর 4:30টার পরিবর্তে সকাল 9টায় এবং এয়ার অ্যারাবিয়ার রাত 2টার ফ্লাইট আজ সকাল 11টায় ছাড়বে। এতে বিমানবন্দরে এসে ভোগান্তিতে পড়েন অনেকেই। এদিকে ঘন কুয়াশায় বন্ধ থাকার 8 ঘন্টা পর পাটুরিয়া, দৌলতদিয়া ও শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ জানায় গতকাল সন্ধ্যার পর থেকে কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হয়। এক পর্যায়ে রাত 1টার দিকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় ফেরি সার্ভিস। মাছ নদীতে আটকা পড়ে ছোট বড় 3টি ফেরি। একই অবস্থার সৃষ্টি হয় শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটেও। এতে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। কনকনে ঠান্ডার মধ্যে দুর্ভোগে পড়েন দক্ষিণ পশ্চিমাঞ্চলের অসংখ্য যাত্রী ও চালককে। বেলা বাড়লে কুয়াশার মাত্রা কমে আসলে ফেরি চলাচল আবারও শুরু হয়। গত কয়েকদিন ধরে মধ্যরাতের পর কুয়াশার কারণে ফেরি চলাচলে এ অচল অবস্থার সৃষ্টি হয়। মেয়র আসে যায়, কিন্তু বছরের পর বছর জলাবদ্ধতা, রাস্তাঘাট সহ কোনো সমস্যা সমাধান হয় না বন্দরনগরী চট্টগ্রামের। সব সংস্থার সাথে সমন্বয় করে নবনির্বাচিত মেয়রের অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা দরকার বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ। আর সনাক মনে করে সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করা হবে নগর পিতার প্রধান চ্যালেঞ্জ। অবশ্য নগরবাসীর সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার করছেন নবনির্বাচন সিটি মেয়র। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রতি 5 বছর পর পর মেয়র পরিবর্তন হয়, কিন্তু নগরবাসীর ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। নগরীর যে সমস্যাগুলো সমাধানের বদলে হয়েছে আরো প্রকট।
দশকেরও বেশি সময় ধরে জলাবদ্ধতা বন্দরনগরীর সবচেয়ে বড় সমস্যা। বর্ষা আসলেই পানির নিচে তলিয়ে যাবে এটি যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। সে সাথে সড়কগুলো খানাখন্দকে ভরে ওঠে। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় গাড়ি চালক ও নগরবাসীকে। বর্তমানে মশার উৎপাতে অতিষ্ঠ নাগরিক জীবন। নগর পরিকল্পনাবিদ বলছেন, সকল সংস্থার সাথে সমন্বয় করে নাগরিক ভোগান্তি নিরসনে নতুন মেয়রের প্রধান লক্ষ্য হওয়া উচিত। এখানে সবসময় সমন্বয়হীনতাকে একটা দোষারোপ করা হয়, এটা দায় এড়ানোর একটা প্রবণতা থাকে। সেটা পরিহার করে কিভাবে সমন্বয় করা যায় সেই চেষ্টাটা তিনি করবেন, কারণ সমন্বয় না হলে কিন্তু তিনি সফলভাবে তার দায়িত্ব পালন করতে পারবেন, যেটা আমরা অতীতে দেখেছি। এদিকে মহানগর সনাকের সভাপতির মতে সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করে নাগরিক সেবা নিশ্চিত করাই মেয়রের জন্য প্রধান চ্যালেঞ্জ হবে। পরিচ্ছন্নতা থেকে শুরু করে লাইটিং, রাস্তা মেরামত, সেইগুলো যত্ন সহকারে দেখা, যেগুলো ইতিমধ্যে ব্যত্যয় ঘটেছে সেইগুলো যেন আর না হয় সেই দিকে লক্ষ্য রাখা ওনার প্রধান চ্যালেঞ্জ বা দায়িত্ব হিসেবে আমরা ভাবছি। অবশ্য সকল সংস্থার সাথে সমন্বয় করে নগরবাসীর সমস্যার সমাধানে কাজ করার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত সিটি মেয়র। যে কোনো কিছু মোকাবেলা আমি করব, তবু আমি এলাকাকে সন্ত্রাস এবং মাদক মুক্ত করব। যদিও শতভাগ নির্মূল করা সম্ভব হবে না, এইটা বলতে পারি অন্ততপক্ষে ৮০% নির্মূল করা, ৯০% নির্মূল করা সম্ভব হবে বলে আমি মনে করি, যদি আমি সকলকে নিয়ে কাজ করি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এবার ভোটার ছিলেন ১৯ লাখের বেশি। আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী ৩,৬৯,২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই বিশাল ব্যবধানে জয় পেয়ে বাজিমাত করেছেন রেজাউল করিম চৌধুরী। সেক্ষেত্রে শুধু প্রতিশ্রুতি দিয়েই নয়, প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেও তিনি কাজ করে যাবেন, এই প্রত্যাশা নগরবাসীর। নগরীর কাজীরদুয়ারি থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। চট্টগ্রাম সিটি নির্বাচনে ব্যবহৃত পোস্টার সংগ্রহ করছেন বিদ্যানন্দ ফাউন্ডেশন। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর লালখান বাজার এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিকুল, মনি, আপনারা হয়তো জানেন যে ১ টাকায় আহার এবং ১ টাকায় চিকিৎসা সেবা দিয়ে সারা দেশব্যাপী যে সংগঠনটি, যে স্বেচ্ছাসেবা প্রতিষ্ঠান সারা জাগিয়েছেন, সেটি হচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সেই বিদ্যানন্দ ফাউন্ডেশন এবার কিন্তু আরেকটি মহৎ কাজ করতে যাচ্ছে পরিবেশ দূষণে। সেটি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। আপনারা হয়তো সাম্প্রতিক সময়ে কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে যেই নির্বাচন হয়েছে, সিটি কর্পোরেশন নির্বাচনে, সেই নির্বাচনে যে লাখেরও বেশি যে পোস্টার বিভিন্ন জায়গায় টাঙানো হয়েছে, সে পোস্টারগুলোকে পরিবেশ দূষণ থেকে রক্ষা করার জন্য আজকে ছেড়া হচ্ছে এবং সেগুলো ছেড়ে এগুলো সংগ্রহ করে তারা নিয়ে যাচ্ছে। এবং নিয়ে যাওয়ার পর এই পোস্টার দিয়ে, আপনি হয়তো জানেন যে এই পোস্টার দিয়ে তারা শিক্ষা সামগ্রী তৈরি করে, বিশেষ করে বই, খাতা, ঠোঙ্গা এবং স্কুল ব্যাগ সহ বিভিন্ন জিনিস তৈরি করে। সেগুলো কিন্তু তারা যে অনাথ যে শিশুগুলো রয়েছে, যে অসহায় শিশুগুলো রয়েছে, অস্বচ্ছ যে শিশুগুলো রয়েছে, দরিদ্র, তাদের হাতে তুলে দেওয়া হবে। তাদের একমাত্র উদ্দেশ্য সেটি হচ্ছে যারা শিক্ষা থেকে বঞ্চিত, যে তাদের বিপুল সংখ্যক যে শিক্ষার্থীদের তারা পড়ালেখার সুযোগ করে দিচ্ছে, তাদের জন্য এই পোস্টার দিয়ে ব্যাগ তৈরি করা হবে, স্কুল ব্যাগ, এবং তৈরি করা হবে খাতা। আপনি হয়তো জানেন যে আজকে তারা তাদের যে তথ্য দিয়েছে, এ পর্যন্ত গত 2 দিনে তারা প্রায় 2 টনের বেশি এরকম পোস্টার সংগ্রহ করেছে। তারা বলছেন যে সংখ্যা এটি 40,000-এর বেশি হয়ে গেছে। তো এই পর্যন্ত যেই সংগ্রহ করেছে, এবং আগামীতে পুরো 41টি ওয়ার্ডে যে পোস্টারগুলো রয়েছে, সেই পোস্টারগুলো তারা প্রতিনিয়ত সংগ্রহ করে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এক ঝাঁক তরুণী কিন্তু এই পোস্টারের কাজে কিন্তু নিয়োজিত আছেন, এবং একটি দল কিন্তু পোস্টার ছিঁড়ছেন, আর একটি দল সে পোস্টারগুলো কিন্তু ভাঁজ করছেন, এবং সেগুলো ভাঁজ করে কিন্তু ট্রাকে তুলছেন, এবং পরবর্তীতে সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হবে তাদের যে সংগ্রহশালা রয়েছে, সংগ্রহ করার যে জায়গা রয়েছে, সেখানে সেগুলো নিয়ে যাওয়া হবে। এবং সেগুলো নিয়ে যাওয়ার পর সেগুলো রিসাইক্লিংয়ের মাধ্যমে কিন্তু সেগুলো এই পোস্টারগুলোকে বই, খাতা এবং ঠোঙ্গা সহ বিভিন্ন উপকরণ তারা তৈরি করবে। আপনি হয়তো জানেন বিদ্যানন্দ ফাউন্ডেশন যে সারা দেশব্যাপী যে সারা জাগিয়েছে 1 টাকার আহার এবং 1 টাকা চিকিৎসা সেবা দিয়েছে, তারই অংশ হিসাবে কিন্তু আজকে এই পোস্টার বর্জ্য তারা সংগ্রহ করেছে, এবং এগুলো সংগ্রহ করে কিন্তু বই, খাতা এবং যে শিক্ষা সামগ্রী তৈরি করে, সেগুলো অনাথ, অসহায় এবং দরিদ্র শিশুদের হাতে তুলে দেওয়া হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মনি, বিদ্যানন্দ ফাউন্ডেশন পোস্টার সংগ্রহে বিস্তারিত জানাতে লালখান এলাকা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন শফিকুল আলম। অভ্যন্তরীণ সহিংসতার আশঙ্কায় যুক্তরাষ্ট্র জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। সদ্য দায়িত্ব নেওয়া জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে না পারা সরকার বিরোধী চরমপন্থীদের সম্ভাব্য হুমকিতে সতর্কতা জারি করে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট।
বাইডেন হ্যারিস সরকারের মাত্র এক সপ্তাহের মধ্যে আবারও ভয়াবহ হামলার আশঙ্কা। সন্ত্রাসী হামলার হুমকিতে বুধবার পুরো দেশে সতর্কতা জারি করে দেশটির নিরাপত্তা প্রধানরা বলেছেন, কিছু অভ্যন্তরীণ সন্ত্রাসী গোষ্ঠী নির্বাচনে অনিয়মের মিথ্যা অভিযোগ এনে সংগঠিত হচ্ছে। তারা ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিরও চেষ্টা করছে বলে জানান তারা। চরমপন্থী এই গোষ্ঠী যুক্তরাষ্ট্রে নাশকতামূলক কর্মকাণ্ড বা যে কোনো সশস্ত্র সন্ত্রাসী হামলা চালাতে পারে। যে কোনো ধরনের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ রুখে দিতে প্রেসিডেন্ট জো বাইডেন নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। দেশীয় হিংস্র উগ্রবাদকে মোকাবেলায় এনএসসির সক্ষমতা বাড়ানো হচ্ছে। এর অংশ হিসেবে এনএসসির নীতি পর্যালোচনা করা হচ্ছে, যাতে করে সরকার যে কোনো ধরনের হুমকি এবং উগ্রবাদী নেটওয়ার্কগুলো ভেঙে ফেলতে পারে। বিভিন্ন গণমাধ্যম বলছে, প্রায় এক বছরের মধ্যে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই প্রথম এ ধরনের সতর্কতা জারি করল। যুক্তরাষ্ট্র এখন বাইরের সন্ত্রাসী জঙ্গিদের চেয়ে দেশের ভেতরে গড়ে ওঠা শ্বেতাঙ্গ উগ্রবাদী সন্ত্রাসীদের নিয়ে বেশি উদ্বিগ্ন। এদিকে কাগজপত্র ছাড়া অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতরণের সব প্রক্রিয়া 100 দিনের জন্য স্থগিত রাখতে প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাহী আদেশ আটকে দিয়েছে আদালত। টেক্সাসের ফেডারেল আদালত বাইডেনের নির্দেশের বিপক্ষে রায় দেন। ক্ষমতা গ্রহণের পরই আদালতের এই রায়ে অভিবাসন ব্যবস্থা সংস্কারে বাইডেন প্রশাসনের উদ্যোগ বাধাগ্রস্ত হলো। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তৃতীয় দফায় ভাসানচর যাচ্ছেন আরো 3000 রোহিঙ্গা। নৌবাহিনী 4টি জাহাজে আজ নেওয়া হচ্ছে 1700 জনকে। স্বেচ্ছায় ভাসানচরমুখী হওয়া স্থানীয়দের মাঝে স্বস্তি। এবং দুদকের তৎপরতায় লোপাট হওয়া 20,000 কোটি টাকা ফেরত পেয়েছে ব্যাংকগুলো। ঋণ জালিয়াতি ও অনিয়ম ঠেকাতে আরো তৎপর হওয়ার পরামর্শ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।